9:30টার সময় বাসা থেকে বের হলাম যে স্কুলে যাব। অটোতে চড়লাম, যাচ্ছিলাম স্কুল। আমি সামনের সিটে বসছিলাম আর পিছনের সিটে একটা মেয়ে বসছিল। সেই মেয়েটা অটোওয়ালাকে বলতেছে যে মামা, আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসুন তো, আপনার যত ভাড়া লাগে আমি আপনাকে দিব। তখন অটোওয়ালা বলল, আপনার বাসা কোথায়? তখন সেই মেয়েটা বলল, চণ্ডীপুর গ্রাম, কিন্তু আমাকে স্কুলে তাড়াতাড়ি যাওয়া লাগবে, আমায় নামিয়ে দিয়ে ওনাকে নামিয়ে দিয়ে আসুন। তো তখন পিছনের মেয়েটা বলতেছে, আপনি কে, চুপ করে থাকুন তো। তারপরে অটোওয়ালা মামাকে বললো, আপনাকে আমি 200 টাকা ভাড়া দিব, তাড়াতাড়ি যান, আমার কাজ আছে বাসায়। এইরকম করে বললো, ঠিক আছে। এরপর অটোওয়ালা আমাকে বললো, আরে মামা 200 টাকা দিতেছে, পরে কোনো রকম নামাই দিয়া আমি তোমার স্কুলে দিয়ে আসবো, কোনো টেনশন করো না। 9:30 হয়ে যায়, 9:40 বাজে, তুমি 10টার মধ্যে স্কুলে চলে যাবে, কোনো প্যারা নিও না। আমার মুখটাই একদম অফ হয়ে গেল, আর কিছুই বলতে পারলাম না। মানে অটোওয়ালার ওখানে লাভ হচ্ছে, কিন্তু দেখলাম যে ঘুরে ফিরে আমার গ্রামে আসলো অটোটা। আমি বললাম, আরে এটা তো আমার গ্রাম, মানে ওটা তো আমাদের বাড়ি, আপনি এই গ্রামেই থাকেন? তখন বললো, হ্যাঁ আমার বাসা এখানে, আমি এখানে চাচুর বাসায় থাকি। কেন, আপনার বাসা কোথায়, আপনি কি এই গ্রামের? আপনাকে তো কখনো দেখি নাই। আমি বললাম, আসলে আমার এই গ্রামে আসার এই 1 মাসের মতো হলো, এখানে এসেই ক্লাস 9-এ অ্যাডমিশন নিছি চণ্ডীপুর স্কুলে। তখন বললো, আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এরপরে মেয়েটা অটো থেকে নামলো, অটো থেকে নেমে ভাড়া দিল, ভাড়া দিয়ে একটা বাড়িতে ঢুকে গেল। যেই বাড়িতে ঢুকলো, বাবা সেই বাড়ির গেট আপ দেখলেই মাথা নষ্ট। যাই হোক, এরপরে বললাম যে মামা, আমাকে তাড়াতাড়ি নামাই দিয়ে আসেন। তারপরে ঘড়ির দিকে তাকাই দেখলাম যে বাবা একদম মানে 10টা পার হয়ে গেছে, 10:20 বেজে গেছে, 10:30টায় আমার ক্লাস শুরু। তারপর অটো জোরে টেনেও 10:40-এর মধ্যে স্কুলে ঢুকলাম, গিয়ে দেখলাম ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসে ঢুকতেই স্যার এমন বকাবকি করলো, বললো যে তুমি গ্রামে নতুন, স্কুলে নতুন, প্রথম দিনেই তুমি এত লেট করে আসছো। যাই হোক, যাও ক্লাসে বসো। কিন্তু বকা টকা শুনছি। প্রথম দিন ভাবছিলাম যে একটু এনজয় করবো, নতুন ফ্রেন্ড সার্কেল বানাবো, কিন্তু বকা শুনেই সবাই হাসাহাসি করলো, মন খারাপ করেই সারাদিনটা চলে গেল। তো তার পরের দিন স্কুলে গিয়ে না, আমি সেই মেয়েটাকে দেখতে পেলাম। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে আপনি এই স্কুলেই পড়েন, মানে আমার ক্লাসেই পড়েন? আচ্ছা, আপনার জন্য জানেন কালকে আমি স্যারের কাছে এত বকা খাইছি। আচ্ছা, আপনার কি বাসায় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল? আসলে কালকে আমি প্রথম জয়েন করছি স্কুলের মধ্যে, প্রথম দিন এসেই স্যার আমাকে এত বকাবকি করলো, সব আপনার জন্য জানেন। এরপরে বললো যে আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন, গ্রামে নতুন, আপনি কার বাসায় এসেছেন? এরপর আমি বললাম, আসলে আমরা এতদিন শহরে ছিলাম, আমার বাবা বিদেশে থাকে, তো ওনার খুব কষ্ট হয়ে যাচ্ছিল শহরের মানে বিল চালাতে। উনি বললো যে গ্রামে যাইতে, গ্রামে গিয়ে থাকতে। আসলে এখানে আমার দাদুর বাসা ছিল, তবে দাদুর বাড়ির সঙ্গে আমাদের তেমন একটা সম্পর্ক নাই। আসলে বাবার ছোট্ট একটা বাড়ি ছিল, সেই বাড়িতেই উঠছি। ওই যে দেখেননি আপনি যেই বাসাটায় ঢুকলেন, সেই বাসা থেকে কিছু দূর দূরে সুপারির বাগান দেখেননি? ওই সুপারির বাগানের পাশেই আমাদের বাড়ি। তখন বললো, ও ওই ছোট বাড়িটা আপনাদের? আমি বললাম যে হ্যাঁ, ওই বাড়িতেই আমরা উঠছি। তখন বললো, বাড়িতে কে কে থাকেন? এরপর আমি বললাম যে আমি আর আমার মা, আর আমার বাবা বিদেশে থাকে। আমার বাবার খুব চাপ হয়ে যাচ্ছিল শহরের বিল, তারপর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের খরচ চালাতে। তারপর বাবা গ্রামে এসে এই স্কুলে স্যারের সঙ্গে কথা বলে আমাকে এখানে অ্যাডমিশন করানো হয়েছে। তারপরে বললো, আচ্ছা আমার বাবা মাও বিদেশে থাকে, আমি এখানে চাচ্চুদের বাসায় থাকি, মানে আমার বাবা মা সব খরচপাতি এখানে পাঠায়। এরপর আমি বললাম যে ও আচ্ছা, আপনার বাবা মা দুইজনই বিদেশে থাকে, আপনি বাবা মা ছেড়ে থাকেন কিভাবে? আমি যে আমার বাবাকে ছেড়ে আছি তাতেই আমার যে কষ্ট লাগে, আর আপনি বাবা মা দুইজনকে ছেড়েই আছেন। এরপরে সে বললো যে আচ্ছা ঠিক আছে, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, চলুন ক্লাসে যাই। তো তারপরে ক্লাস করলাম। ক্লাস করে শেষে আমার কাছে টাকা ছিল না গাড়ি ভাড়া, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে হেঁটে গেলে প্রায় আধা ঘন্টার মতো লাগবে বাসা যেতে। সো কিছু দূর যাওয়ার পর দেখতে পারলাম যে একটা অটো আমার সামনে এসে দাঁড়ালো, বললো যে আপনি কি বাসায় যাচ্ছেন, অটোতে উঠেন। আমি বললাম যে না না, আমি অটোতে যাব না, আপনি যান, আমি হেঁটে হেঁটেই যাবো, সামনে কাজ আছে তো। তখন বললো, আরে না না, আপনি উঠেন, সমস্যা নাই। আমি বললাম, আরে আপনি বোঝার চেষ্টা করেন, আমার কাছে গাড়ি ভাড়া নাই। তখন বললো, আরে ব্যাপার না, আপনি উঠেন। তারপরে আমি অটোতে উঠলাম। এরপর আমি বললাম যে আজকে সারাদিন ক্লাসের মধ্যেই ব্যস্ত ছিলাম, আপনাকে বলাই হয়নি, আপনার নাম কি? তখন সে বললো, আমার নাম রুমা, আপনার নাম কি? এরপরে আমি বললাম, আমার নাম রনি। তখন আমি বললাম যে আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আপনি কি বেশি বাসা থেকে বের হন না? তখন বললো যে হ্যাঁ, আমি বাসা থেকে বের হই তো, কেন, আপনার কি কোনো প্রবলেম? আমি বললাম যে না, প্রবলেম না, আমি আসলে গ্রামে আসছি 1 মাস হলো, তেমন একটা বাইরে বের হই না। বাইরে যখন বের হই, ওই যে খরচ নেই দোকান থেকে, এরপরে আবার বাসায় চলে যাই। এই যে স্কুলে এডমিশন হওয়ার পরে স্কুলেই 2 দিন যাতায়াত করলাম, বাসা থেকে বের হতে পারি না। তবে আপনি কি মানে গ্রামটা একটু ঘুরে দেখাবেন আমাকে? তখন সে বলল, গ্রামটা ঘুরে, বাবা না না, ওই সাহস আমার নেই। আপনার সাথে যদি কেউ আমাকে দেখে এলাকার মধ্যে, তাহলে চাচ্চুকে বলে দিবে, আর চাচ্চু আপনাকে ধরে প্যাদানি দিবে। আসলে আমি কোনো ছেলের সাথে কথা বলি না বা মিশিও না। এই কথা বলতেই অটোটা ব্রেক করলো। তখন খেয়াল করে দেখলাম যে ওর বাসার সামনেই চলে আসছি। তো তারপরে আমিও নেমে পড়লাম। এরপরে বললো, আপনি নামতেন কেন, আপনি এখানেই থাকেন, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার বাসার সামনে গিয়ে নামিয়ে।
আমি বললাম যে আরে না না, আমিও এখানে নেমে হেঁটে যাচ্ছি। তখন বললো আরে না, কেউ যদি দেখে একসাথে নেমেছি তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বললাম কি রে ভাই, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তারপরে সে ভাড়াটা দিয়ে দিল। এরপর বাসায় গিয়ে নামলাম, মাকে বললাম যে মা, কালকে আমাকে 100 টাকা দেওয়া লাগবে। আজকে আমি মানে একজনের অটোতে আসছি, সে আমার ভাড়া দিছে, তাকে শোধ করে দিতে হবে। তখন মা বলল যে শহর থেকে গ্রামে আসলাম, শহরের মধ্যে কিস্তিওয়ালারা ফোন দিতেছে বারবার টাকার জন্য, একটা টাকা নাই ঘরের মধ্যে। মা আমার সাথে ঝাড়ি দেওয়া শুরু করলো, চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো, কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। তারপরের দিন হেঁটে হেঁটে স্কুলে গেলাম, অনেক লেট হলো, স্যার আবার বকাবকি করলো। টিফিনের সময় সেই মেয়েটা বলল, আপনি আজকেও লেট করে আসলেন কেন? আপনি তাড়াতাড়ি আমার বাসার সামনে আসতেন, আমরা দুজন একসাথে অটো নিয়ে আসতাম। আমি বললাম যে আসলে আমাদের অবস্থা খুব খারাপ, টাকা পয়সা তেমন একটা নেই। তখন সে বললো, আরে বোকা, আমি তো আছি, আমাকে ফ্রেন্ড হিসেবে ভাবতে পারেন। আস্তে আস্তে তার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। তারপরে একদিন স্কুল থেকে বলা হলো যে আমাদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, সবার নাম লেখা হলো খাতার মধ্যে, আর সবাইকে টাকা দিতে হচ্ছে 500 করে, ঠিক আছে। বাট আমি ওখানে বললাম যে স্যার আমি আসলে যেতে পারবো না, আমার মা অসুস্থ, তাই যেতে পারবো না। তখন সঙ্গে সঙ্গে রুমা উঠে বললো যে স্যার ও যাবে, আসলে ওর বাসা আর আমার বাসা একসাথেই, তো ওর কাছে টাকা নাই, তো ওর টাকাটা আমি দিয়ে দিব। এরকম করে রুমা সবার সামনে বললো, ঠিক আছে। তো সেদিন সবাই আমার দিকে তাকায় ছিল। এরপরে স্যার বললো যে ঠিক আছে, ওর নামটাও লিখে দাও। ক্লাস শেষে কয়েকজন আমাকে বললো, কিরে রুমা তোর টাকা দিচ্ছে, তোকে কি রুমা পছন্দ করে নাকি? মানে এরকম করে সবাই উস্কানি দিতে লাগলো আমাকে। হ্যাঁ, আমি বললাম যে আরে না, তেমন কিছু না, আমরা একই এলাকায় থাকি, ও আমার ফ্রেন্ড, আর আমি নতুন গ্রামে আসছি তো তাই অত কিছু চিনি না, তবে ও আমাকে অনেকটা হেল্প করতেছে। সো তারপরে দেখলাম যে ক্লাসের অনেক কয়েকজন খ্যাপাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, সো তারপরে রুমাকে বললো, কিরে নতুন ছেলেটা তোর বয়ফ্রেন্ড হয়ে গেল বাবা, এরকম করে রুমাকে বলতে শুরু করলো অন্য ক্লাসমেটরা। হ্যাঁ, তো তারপরে রুমা বললো, হ্যাঁ আমার বয়ফ্রেন্ড, তো তোদের সমস্যা কি? এরকম করে সবাইকে বললো রুমা, ঠিক আছে। মানে আমরা প্রেম না করেও সবাই জেনে গেল যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমি বললাম যে রুমা এটা কি হলো? তখন বললো যে আরে মানুষ কি বলে বলুক, ওগুলোতে কান দিও না, কিন্তু এলাকার মধ্যে আমরা দুজন দুজনের সাথে কথা বলবো না। আমি বললাম ঠিক আছে। ক্লাসের মধ্যে আমাদের বন্ধুত্বটাই একদম বেস্ট ছিল। কেটে গেল 7-8 মাস। আমার বাবাও তেমন একটা টাকা পাঠাচ্ছিল না, 2 মাস টাকা পাঠাইছে। এরপরে বাবারও নাকি সমস্যা চলতেছিল, কিভাবে কি করব কিছু বুঝতেছিলাম না। রুমা আমাকে সব দিক থেকেই দেখেছিল, টাকা পয়সা দিয়েছিল, এবং কি পড়াশোনার দিক থেকেও অনেকটা হেল্প করছিল। প্রাইভেট যে পড়বো সেই টাকাটাও আমার কাছে ছিল না, আর আমি কখনো প্রাইভেটে ভর্তিও হই নাই। আমি বাইরেও বেশি একটা ঘুরি নাই, শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু 7-8 মাস পর না, মানে কেমন যেন একটা মনের মধ্যে অন্যরকম ফিল কাজ করতে শুরু করে। মানে আস্তে আস্তে আমি রুমাকে ভালোবাসতে শুরু করি। মানে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হয়ে গেল। এমন একটা হয়ে গেল যে ওর সাথে একদিন দেখা না করলে না থাকতে পারি না। একদিন রুমা আমাকে একটা ফোন দিল, ফোন দিয়ে বলল যে এই ফোনটা তুমি রাখো, তুমি এটা ইউজ করবা, মানে বাটন একটা ফোন দিল আমাকে। তো তারপরে আমি সেই ফোনটা নিলাম, এরপর মাকে বলে একটা সিম তুলে নিলাম। আর আমাদের বাসায় যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেটা আমার মা আমাকে টাচ করতে দিত না, আমার মা খুব কঠোর ছিল। ওই ফোনটা দিয়ে মা বাবার সাথে কথা বলছিল। তবে এখন দেখলাম কেন যেন 2 মাস থেকে ঠিক মতো বাবার সাথে কথাও হচ্ছে না, মানে বাবা ঠিক মতো লাইনেও থাকতেছে না, কলও দিচ্ছে না। খুব মনটা খারাপ, বাবার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল। তারপরে আমি রুমার সাথে কথা বলা শুরু করলাম ফোনে ফোনে। হ্যাঁ, আস্তে আস্তে তার প্রতি এমন একটা মায়া তৈরি হলো, ফোনের টাকা শেষ হয়ে গেলেও মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কিভাবে টাকা পাই, কিভাবে রিচার্জ করি, ওর সাথে কথা বলতে হবে, মানে কোনো কিছুতেই ভালো লাগতেছিল না। হ্যাঁ, একদিন স্কুলে টিফিনের সময় আমি বললাম যে রুমা আজকে হাফ ক্লাস করবো না, আমার সাথে যাবে বাইরে? তখন বললো যে কোথায় যাবে? আমি বললাম চলো না বাইরে, মানে অটোতে করে অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। তারপরে অটো নিয়ে বাইরে ঘুরতে গেলাম, একটা নদী এলাকায় গেলাম, মানে চর আছে, পাথর আছে, ঠান্ডা মিষ্টি বাতাস। সেখানে দুজন বসে পড়লাম, পাশে ছোট্ট একটা চায়ের দোকান ছিল। সে বললো যে চা খাবা? আমি বললাম যে হ্যাঁ চা খাওয়া যায়। তারপরে রুমা চায়ের অর্ডার দিল, এরপরে চা দিয়ে গেল। তারপরে আমি রুমাকে বললাম যে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো, যদি তুমি মনে কিছু না নাও, মানে অনেক দিন থেকে না বলতে চাই, বলতে পারি না, আমি একটা কথা বলতে চাই তোমাকে। তখন বললো যে হ্যাঁ বলো না, কি কথা বলো। আমি কথাটা বলতে পারছিলাম না। আমি বলতেছিলাম যে রুমা, মানে তোমার সাথে কথা না বললে না আমি থাকতে পারি না, এবং কি ওই যে ফোনের টাকা শেষ হয়ে গেলেও মাথা ঠিক থাকে না যে টাকা কোথায় পাবো, তোমার সাথে কথা বলতে হবে। এবং তুমি যদি কোনোদিন স্কুলে না আসো না, সেদিন ক্লাসটা পুরোটাই বোরিং যায় আমার, মানে তোমাকে ছাড়া ভালো লাগে না, মানে এটা কি জানি না। মানে আসলে মানে আমি তোমাকে তখন রুমা বলতেছে আরে বল না, আমি তো শোনার জন্যই ওয়েট করতেছি, বলো। আমি বললাম যে আরে আমি তোমাকে ভালোবাসি রুমা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন রুমা বললো এই কথাটা বলার জন্য এত টাইম? আচ্ছা
সেই প্রথম দিন থেকে যে আমি তোমার সাথে মিশতেছি, এত মানুষ এত কথা বলতেছে, এগুলো সহ্য করতেছি, এগুলো কি এমনি এমনি? প্রথম দিন দেখেই তো তোমাকে ভালো লাগছিল। আর মেয়ে মানুষটা কি প্রপোজ করে? এতদিন টাইম নিলা প্রপোজ করতে? আমিও তোমাকে পছন্দ করি, আজকেই বললাম। তারপরে আমি এতটা খুশি হইলাম যেটা বলার বাইরে। হ্যাঁ, তো তারপরে রুমা আমাকে বলল যে আচ্ছা, অন্য কোনো মেয়ের শরীরের ঘ্রাণ পেয়ে তুমি আমায় ভুলে যাবে না তো? আমি বললাম অন্য কোনো মেয়ে কেন, আমার জীবনে আর কাউকেই চাই না তোমাকে ছাড়া। তখন রুমা বলল হ্যাঁ, আমারও আর কাউকেই চাই না তোমাকে ছাড়া, পৃথিবীর কেউ মানে তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। তারপরে আমি রুমার কপালে একটা চুমু দিলাম, দিয়ে বললাম সারা জীবন তুমি আমার হয়ে থেকো। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম, ঘোরার পর বাসায় চলে গেলাম। ওর মতো চলে গেল, আমি আমার মতো চলে গেলাম। তবে আস্তে আস্তে না আমাদের সম্পর্কটা আরো গভীরে চলে গেল। ক্লাস 9-এর পরীক্ষাটাও দিলাম, তারপর বন্ধ দিল। এরপর আমরা চুপচুপ করে না অনেক জায়গায় দেখা করতে গেছি, ঘুরছি ফিরছি, এরকম করে আরো 3-4 মাস কেটে গেল। তো যখন আমি এলাকার মধ্যে বাইরে বের হতাম, তখন রুমার চাচা চাচিরা আমার দিকে কেমন যেন টেরা চোখে চোখে তাকাতো। হ্যাঁ, কিন্তু কোনোদিন তো কারোর সামনে ধরাও পড়ি নাই। সো আমার সাথে এমন করে কেন? আর আস্তে আস্তে গ্রামে মিশতে মিশতে হালকা কিছু পরিচিত হয়েছে। তবে গ্রামে তো কোনোদিনও ছিলাম না, এই হাইয়েস্ট 2 বছরের মতো 1.5 বছরের মতো হলো গ্রামে আসার। মানুষ আর কতটাই বা চিনে? আমার বাবা অনেক আগেই গ্রাম ছাড়ছে, আমার বাবার পরিচয় দিলে হয়তো বা টুকটাক মানুষ চেনে। তো তারপরে একদিন সকালবেলা আমার মা বাহিরে গেছিল একটা কাজের জন্য, মানে দর্জির কাজ খোঁজার জন্য। তো সেদিন শুক্রবার ছিল, আমাদের বাসার গেটের মধ্যে না কে যেন ডাকতেছিল। বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম যে অনেক ছেলেপেলে আসছে আমাকে ডাকার জন্য। এরপরে বললো আচ্ছা তোর নাম কি রনি? আমি বললাম যে হ্যাঁ আমার নাম রনি। কেন? তখন বললো বাইরে আয়। তারপরে আমার কলার ধরে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পর তারা কাকে কে জানি কল করলো, 3-4 জন মুরব্বী আসলো, ঠিক আছে। রুমার চাচাও ছিল, চাচিও ছিল। তখন আমার বুকের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হলো, যে আল্লাহ কি হলো এটা, মানে কি হয়েছে কি, আমি আসলে কোনো কিছুই বুঝতে পারতেছি না। তারপর আমি বললাম যে ছেলেদেরকে বললাম যে ভাই আসলে এখানে কি হয়েছে। তখন একটা ছেলে আমাকে খুব জোরে থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে বলল কতদিন রে তোদের প্রেম, কতদিন থেকে তোরা প্রেম করিস, হ্যাঁ বলতো আমাকে। আমি বললাম যে কি বলতেছেন, কোনো কিছুই তো বুঝতেছি না। তখন বললো তুই আমাকে চিনিস? এই গ্রামের চেয়ারম্যানের ছেলে আমি। রুমার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার সেই 2-3 বছর আগ থেকে, আর তুই রুমার সাথে প্রেম করতেছিস? হ্যাঁ। আমি বললাম যে দেখুন আমি আসলে এত কিছু জানি না যে আপনাদের বিয়ে ঠিক হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে। আমি এগুলো যদি জানতাম তাহলে আমি রুমার সাথে মিশতাম না, কিন্তু আসলে আমি এগুলোর কোনো কিছু জানি না, আর রুমা আমাকে কোনোদিনও বলে নাই। আর আমি সত্যি বলতে আমি রুমাকে খুব ভালোবাসি। ওখানে প্রায় 20-30 জন মানুষ জড়ো হয়ে গেল। আমি যখন ভালোবাসি কথাটা বললাম, তখন মুরব্বীরা বললো এবারে ছাইরা দে, ওরে মারিস না, এদিকে। সো তারপরে একটা মিটিং বসালো, আমার মাও বাসায় নেই, আমি একদম একা। এলাকাবাসী হয়তোবা টুকটাক আমাকে চেনে, তো সবাই চুপচাপ শুধু তাকায় ছিল আমার দিকে। এরপর আমি ওখানে চুপচাপ বসেছিলাম। অনেকেই অনেক প্রশ্ন করতেছিল, কতদিনের প্রেম, তোরা কি পালায় যাওয়ার চিন্তা ভাবনা করছিলি কোথাও? বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন করতেছে, কি কি উত্তর দিব কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। সো তারপরে আরেকটা অটো আসলো, সেখানে রুমাও ছিল। রুমাকে দেখে ওই তো রুমা আসছে, আমি আমি ওর সাথে একটু কথা বলি। রুমার কাছে দৌড়ে গেলাম। তারপরেও ছেলেরা আমাকে ধরাধরি করতেছিল। এরপর আমি বললাম যে ভাই প্লিজ 1 মিনিট আমাকে সুযোগ দাও। তারপরে আমি রুমার কাছে গেলাম, রুমার কাছে গিয়ে বললাম রুমা এটা কি হইতেছে? রুমা তুমি দেখো এগুলো ঝামেলা ভালো লাগতেছে না, তুমি সবাইকে বলে দাও যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ। সো সঙ্গে সঙ্গে রুমা বলল ভালোবাসা মানে কি? আমি তোমার সাথে ফ্রেন্ডলি এমনি তোমাকে হেল্প করছি, তোমার টাকা পয়সা নাই, আমি তোমাকে পড়াশোনার দিক দিয়ে সাপোর্ট করছি, তোমার স্কুলে যাওয়ার গাড়ি ভাড়া ছিল না, আমি তোমাকে সেটা দিছি। তুমি কি বলতেছো? হ্যাঁ। আর আমি তোমার সাথে ওই যে সেদিন ওই যে তোমার কাছে টাকা ছিল না, অটোতে নিয়ে তোমাকে গেলাম না, ওটা আমার ওই যে চাচ্চু আর ওই যে আমার ওই যে হবু হাজবেন্ড দেখছে। তো দেখার পরে মাইন্ড করছে। তো দেখো মানে এরকম মাইন্ড করছে জন্য এখানে মানে এইরকম করে সবাই আসলাম। দেখো তুমি আমার ফ্রেন্ড না, তোমার সাথে তো আমার কখনো অন্য কিছু ছিল না, তাই না? সো তখন আমার চোখ দিয়ে শুধু পানি পড়তে শুরু করলো। আমি তো ভ্যাল ভ্যাল করে সবটাই সবাইকে বলে দিছি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্রায় 1.5 বছর থেকে আমাদের এই সম্পর্ক, সব কিছু আমি বলে দিছি। সো যখন রুমা ও শিকার গেল, তখন না এলাকার 2-3টা ছেলে আমার গালে থাপ্পড় তুললো। যখন ওরা 2টা থাপ্পড় দিল, তখন আরও প্রায় বেশ কিছু মানুষ আমাকে আমাকে উড়াধুরা মারলো। আমি কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। কয়েকজন মুরব্বী আগায় এসে বলল আরে মারিস কেন, যা যা হইছে হইছে, এখন এখন এখান থেকে চলে যাও যাও, এ আর কোনোদিনও তোমাদের মেয়ের দিকে তাকাবে না, এইরকম করে বলল। অনেক ঝামেলা হওয়ার পর আমার মা আসলো। মা এসে যখন দেখলো যে আমার এই অবস্থা, মা দৌড়ে এসে আমাকে জড়াই ধরলো, বললো যে বাবা এটা কি কি করছিস বাবা, তুই কেন এই মেয়ের এই মেয়ের সাথে কথা বললি, কেন এই মেয়েরে ভালোবাসতে গেলি? এরা বড় লোক, তুই
এটা কেন করতে গেলি? তারপরে মা বলল যে হাত জোর করে বলতেছি আমার ছেলেকে মারবেন না। তারপরে মুরব্বীরা বলল আপনার ছেলেকে বাসায় নিয়ে যান। তারপরে আমার মা আমাকে বাসায় নিয়ে আসলো। ওখানে আর আমি কোনো সাউন্ড করতে পারলাম না, চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল, বুকটা ফেটে যাচ্ছিল, কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। বাসায় ঢুকে মাও অনেক কান্না করতেছে রাতের বেলা। তারপর সবকিছু ঠান্ডা হয়ে গেল, সবাই চলে গেল। রুমার নাম্বারে কল করলাম, দেখলাম যে ফোন ঢুকতেছে না রুমার নাম্বারে। পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। বাবাকে কল করার অনেক ট্রাই করলাম, কিন্তু বাবাও ফোন ধরতেছে না আমার বাবা। তারপর এক মামাকে কল করলাম, মামাকে কল করে বললাম যে বাবার সাথে একটু কথা বলাই দাও না মামা, মানে আমাদের কল ধরতেছে না বাবা, কেন যেন কি হয়েছে। তখন সেই মামা বলল তোর বাবা তোদের আর কল ধরবে না। আমি বললাম কেন কল ধরবে না বাবা, আজকে অনেক বড় সমস্যা হয়ে গেছে, বাবার সাথে কথা বলতে চাই। তখন মামা বলল তোর বাবা আরেকটা বিয়ে করছে, ওই জন্য তো তোদেরকে সামলাইতে পারতেছে না, জন্য তো বলছে গ্রামে যাইতে। বুঝিস না কোনো কিছু, তোর বাবার ব্যবহার শুনে বুঝিস না, আমাকে আর ফোন টোন দিবি না তো। এই কথা বলে সেই মামা ফোনটা কেটে দিল। এই কথাটা শুধু আমি শুনেছিলাম, আমার মা শুনে নাই। আমি জানি না আমার মা শুনলে কি হবে। আমি কথাটা চেপে রেখেছিলাম। কেটে গেল 20-30 দিন, 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। আমাকে না মা স্কুলেও যেতে দেয় নাই, এবং কি বাসা থেকেও তেমন একটা বের করতে দেয়নি আমার মা। সব খরচপাতি আমার মা নিজেই করছিল, এবং কি মানে এক পাও আমাকে বাসা থেকে বের হতে দেয়নি, কারণ আমার মা আমাকে খুব ভালোবাসে। একমাত্র সন্তান আমি আমার বাবা মার, হ্যাঁ, কিন্তু আমার বাবা যে এরকমটা করবে আমার সাথে, আমি এটা কখনো ভাবতে পারি নাই, যে বাবা আরেকটা বিয়ে করছে। বাবার সাথে একটাবার কথা বলার জন্য মনটা ছটপট করতেছিল, কিন্তু বাবার সাথে কথা বলতে পারি নাই। 2 মাস পর দেখতে পারলাম যে এলাকার মধ্যে গান বাজনার শব্দ। সেদিন রুমার বিয়ে হচ্ছিল। এতদিন আমি রুমাকে দেখি নাই, খুব ইচ্ছা করতেছিল সেদিন রাতে যে রুমাকে আমি একটাবার দেখবো। রুমা কেন আমার সাথে এটা করলো, আমার আমার সাথে কেন এটা করলো? এমনি ফ্রেন্ডশিপ থাকতো, আমি 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 ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি, সেদিন না করে দিত, আমাকে সবকিছু বলতো যে ওর বিয়ে ঠিক হয়েছে, আমি তো এগুলোতে চাপতাম না, তাই না? আমার সাথে কেন এটা করলা? মানে আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমি কি কখনো তোমাকে কষ্ট দিছি? আমি তো তোমায় খুব ভালোবেসেছিলাম। তারপর সেই রাতে মা বলল এলাকায় এক পাও বের হবি না, ঘুমায় পড়। তারপর 11টা বাজে, গান বাজনার শব্দ আমার কানে এসে বাজতেছে, আর আমার বুকটা শুধু কষ্টে ফেটে যাচ্ছে। চুপ করে বাসা থেকে বের হলাম, চাদর মুড়ি দিয়ে বিয়ে বাড়িতে ঢুকলাম। বিয়ে বাড়িতে অনেক মানুষ, হয়তোবা সেই মানুষগুলো আমায় চেনে না, আর যারা পরিচিত তাদের থেকে আমি অনেকটা লুকিয়ে লুকিয়ে বের হচ্ছি। অনেকক্ষণ ওয়েট করলাম রুমাকে দেখার জন্য, কিন্তু রুমা যে কোথায় ছিল সেখানে যাওয়ার সাহস অব্দিও পাচ্ছিলাম না। বাইরে চাদর মুড়ি দিয়ে ঘাপটি মেরে বসেছিলাম, যেখানে কিছু ফকিরেরা বসেছিল ভিক্ষা নেওয়ার জন্য। সেই জায়গায় চুপচাপ বসেছিলাম, একটা নজর রুমাকে দেখার জন্য। কিছুক্ষণ পর দেখলাম যে অনেক মানুষ বিয়ে বাড়ির গেট থেকে বের হচ্ছে, সবাই ঘিরে ধরে আসতেছে রুমা আর তার হাজবেন্ডকে। আজকে বউ সেজে খুব সুন্দর লাগছে। তারপর রুমা গাড়িতে চড়লো, তার হাজবেন্ড চড়লো। বিয়ে বাড়িটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। রাত বেজে গেল 1টা। ফকিরগুলো ভিক্ষে নিয়ে চলে গেছিল। আমি ওখানে শুধু ঘাপটি মেরেই বসেছিলাম। আমি নীরব হয়ে শুধু চোখের পানি ফেলছিলাম। একজন মুরব্বী এসে বলে, কি রে তুই কে রে, তোকে টাকা দেওয়া হয়নি, চলে যা এখান থেকে। তখন চমকে উঠে যখন তাকালাম, আমাদের এলাকার এক মুরব্বী চাচা। আরে বাবা তুই এতটা পাগল রে বাবা, হ্যাঁ, তুই এতটা ভালোবাসতি এই মেরে, এখানে আর থাকিস না বাবা, এখান থেকে চলে যা, কারণ তোকে সেদিন খুব মার মারছে, এখান থেকে চলে যা বাবা, এগুলা বড় লোক বুঝছিস, তোরা গরিব, মানে এগুলা মানায় না রে বাবা, তোরা এখান থেকে চলে যা। চোখ মুছতে মুছতে বাসায় ঢুকলাম, ঢুকে দেখি যে মা চেয়ারের মধ্যে বসে আছে। মা বলল যে আমি সবকিছু শুনেছি, তুই আমার একমাত্র সন্তান, তোর বাবা চলে গেল, তোর বাবা আরেকটা বিয়ে করে সুখে আছে, তুই কি চাচ্ছিস যে একটা মেয়েকে ভালোবেসে তোর মাকে ছেড়ে তুইও মরে যাবি? চল, এই গ্রামে থাকা যাবে না, চল চলে যাবো তোর মামার বাসায়। আমি একটা কাজ করব, ওখানে তোকে একটা স্কুলে ভর্তি করে দিব। তোকে এইচএসসি এক্সাম কোনো কিছু দেওয়ার দরকার নেই বাবা, ওখানে গিয়ে আমি নতুন করে তোকে অ্যাডমিশন করাবো, ওখানে পড়াশোনা করিস, এখানে এই গ্রামে থাকতে হবে না। চল বাবা, সবাই সবকিছু পায় না রে বাবা, চল চল এখান থেকে চল। আমি মাকে জড়িয়ে খুব কান্না করলাম। মাকে বললাম যে মা, আসলে তুমি ছাড়া আমার আর এই জীবনে আপন কেউ হইল না। এতটা মন ছটফট করতেছিল বাবার সাথে কথা বলার জন্য, শেষবারের মতো বাবার সাথে কথা বলতে পারলাম না। বাবা নাকি আর কন্টাক্ট করবে না। শেষবারের মতো রুমার সাথে একটাবার কথা বলতে চাইছিলাম গো মা, কিন্তু ফকিরের মতো শুধু চুপ করে দেখেই চলে এলাম, কথা বলতে পারলাম না। মাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করলো, বললো যে আরে বাবা, এই সমাজের মানুষ খুব কঠিন। 2 দিন পর চলে গেলাম নানুর বাসায়। এইভাবে আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাই ফেললাম।
এখন হয়তোবা সে অনেক সুখে আছে, হয়তোবা তার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। তারপরে এসে না আর পড়াশোনা করি নাই, মায়ের কষ্ট সহ্য করতে পারি নাই তো কাজে ঢুকেছিলাম। কেটে গেল 4 বছর, আর নিজেকে নিয়ে কিছু ভাবতেও ইচ্ছা করে না। এখন শুধু ইচ্ছা করে যতদিন বাঁচবো আমার মাকে সুখে রাখবো, কারণ আমার মা ছাড়া কেউ আর আপন রইল না। তো গাইস, বলুন গল্পটি কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।